উত্তরপ্রদেশের নির্জন ধানক্ষেত আর সরিষার ফুলে ভরা মাঠের মাঝে লুকিয়ে আছে ছোট্ট গ্রাম সোনপুর। এখানে সময় যেন খুব ধীরে চলে, কিন্তু এই শান্ত গ্রামের বুকেই লুকিয়ে আছে এমন এক প্রেমের কাহিনী যা একদিন পুরো গ্রামের সম্মান, বিশ্বাস আর ঐতিহ্যকে নাড়িয়ে দিয়েছিল। যে মালিক নিজের নৌকরের উপর সবচেয়ে বেশি ভরসা করেছিলেন, সেই নৌকরই একদিন তার একমাত্র মেয়ের হৃদয়ে এমন আগুন জ্বালিয়ে দিয়েছিল যা কেউ কল্পনাও করতে পারেনি। রাঘব, বয়স ২৫, লম্বা ছিপছিপে শরীর, গায়ের রং গমের মতো, চোখে সততার আলো, মুখে এক অদ্ভুত নির্মলতা। গত ১০ বছর ধরে সে ঠাকুর হরিরাম সিংয়ের বিশাল ক্ষেত আর ডেরির দেখাশোনা করে। গ্রামের মানুষ তাকে শুধু মজদুর বলে না, বলে বিশ্বাসের প্রতীক। সূর্য ওঠার আগেই সে উঠে পড়ে, আর সূর্য ডোবার পরও তার কাজ শেষ হয় না। তার জীবন ছিল সোজা, সরল, নিঃস্বার্থ। কিন্তু ভাগ্যের খেলায় একদিন সেই রাঘবের সামনে এসে দাঁড়ালো গৌরী, ঠাকুর হরিরাম সিংয়ের একমাত্র আদরের মেয়ে। শহর থেকে পড়াশোনা শেষ করে ফিরে আসা এই মেয়েটির চোখে ছিল স্বপ্ন, হৃদয়ে ছিল ঝড়। লাল শাড়িতে মোড়া তার সৌন্দর্য যেমন মুগ্ধ করত, তেমনি তার সাহস আর স্পষ্টবাদিতা গ্রামের রীতিনীতিকে চ্যালেঞ্জ করতে শুরু করল। রাঘব কখনো চোখ তুলে তার দিকে তাকায়নি, কিন্তু গৌরী ধীরে ধীরে তার নীরবতার ভাষা বুঝতে শুরু করল। ছোট ছোট অজুহাতে রাঘবের কাছে আসা, তার সাথে কথা বলা, তার চোখের নীরব যন্ত্রণা পড়া, সবকিছু এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলতে লাগল দুটি হৃদয়কে। একদিকে গ্রামের প্রথা, সমাজের কঠিন দেওয়াল আর শ্রেণীর অতল খাদ, অন্যদিকে দুটি আত্মার অসম্ভব টান। ঠিক তখনই এসে দাঁড়াল মহেশ, গ্রামের প্রধানের ছেলে, অহংকারী, ক্ষমতালোভী, নিষ্ঠুর। সে গৌরীকে চেয়েছিল শুধু সম্পত্তি আর মর্যাদার লোভে, আর তার এই লোভই একদিন গোটা গ্রামকে আগুনের মুখে ঠেলে দিল। বিশ্বাসের ঘাতকতা, প্রেমের সাহস, সম্মানের লড়াই, মিথ্যার জাল আর সত্যের জয়, এই গল্পে আছে সব কিছু। এক সাধারণ নৌকরের হৃদয়ে যখন জেগে ওঠে অসাধারণ ভালোবাসা, আর এক জমিদার কন্যা যখন সমাজের সব বেড়া ভেঙে দাঁড়ায় তার প্রেমের পক্ষে, তখন কি হয়? সোনপুর গ্রাম সেই উত্তরের সাক্ষী হয়ে রইল। যে মালিক নিজের নৌকরের ওপর সবচেয়ে বেশি ভরসা করেছিলেন, সেই নৌকরই মালিকের মেয়ের সাথে এমন কাজ করেছে যা কেউ ভাবতেও পারেনি। উত্তরপ্রদেশের বলিয়া জেলার ছোট একটি গ্রাম সোনপুরে বাস করত ২৫ বছরের রাঘব। পুরো গ্রামে তার সততা ও ইমানদারির জন্য সে পরিচিত ছিল। রাঘব গত ১০ বছর ধরে গ্রামের সবচেয়ে বড় জমিদার ঠাকুর হরিরাম সিংয়ের ক্ষেত এবং ডেয়ারি সামলাত। কিন্তু সে শুধু মজদুর ছিল না, বরং বাড়ির বিশ্বস্ত মানুষ হিসেবে গণ্য হতো। ঠাকুর সাহেবের একমাত্র মেয়ে গৌরী ছোটবেলা থেকেই রাঘবকে চিনত। গৌরী শহর থেকে বিএড পড়াশোনা করে সদ্য গ্রামে ফিরেছে। পুরো বাড়িতে অনেক নৌকর চাকর ছিল, কিন্তু গৌরীর সবচেয়ে বেশি ভরসা ছিল রাঘবের উপর, কারণ সে কখনো চোখ তুলে খারাপভাবে কথাও বলেনি। ঠাকুর হরিরাম অনেকবার গ্রামের লোকদের বলতেন যে রাঘব না থাকলে এত বড় ক্ষেত আর ডেইরি সামলানো খুব কঠিন হয়ে যেত। রাঘব সূর্য ওঠার আগেই উঠে পড়ত, কখনো খেতে পানি দিত, কখনো দুধের গাড়ির হিসাব করত, কখনো গ্রামের লোকদের সাহায্য করত। তার জীবন একদম সোজা সাপটা ছিল। কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করল। গৌরী এখন ছোট ছোট কাজের জন্য রাঘবকে ডাকতে শুরু করল। কখনো তাকে মেলায় সাথে যেতে বলতো, কখনো স্কুলের কাজের অজুহাতে ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলতো। রাঘব সবসময় দূরত্ব বজায় রাখত, কারণ সে জানত যে গ্রামী লোকেরা সম্পর্কের চেয়ে অবস্থান দেখে বেশি। একদিন গৌরী তাকে বলল যে পাশের গ্রামে মন্দিরের বড় উৎসব হচ্ছে এবং তাকে সেখানে যেতে হবে। ঠাকুর সাহেব পঞ্চায়েতের কাজে বাইরে গিয়েছিলেন, তাই তিনি নিজেই রাঘবকে গৌরীর সাথে পাঠিয়ে দিলেন। দুজনে বলদের গাড়িতে করে গ্রামের দিকে রওনা হল। পুরো রাস্তায় গৌরী তার জীবন নিয়ে কথা বলতে থাকল। সে জিজ্ঞাসা করল, তুমি কি কখনো নিজের জন্য কিছু ভেবেছ, নাকি সবসময় অন্যের জন্যই বেঁচে থাকবে? রাঘব হেসে কথা ঘুরিয়ে দিত, কিন্তু তার মনে প্রথমবারের মতো আলোড়ন শুরু হয়েছিল। সন্ধ্যায় দুজনে উৎসবে পৌঁছাল।
সেখানে গ্রামের লোকেরা রাঘবের সাথে সম্মানের সাথে কথা বলছিল, কারণ সে পরিশ্রমী ও সোজা ছেলে ছিল। তখন প্রধানের ছেলে মহেশ গৌরীর কাছে আসার চেষ্টা করতে লাগল। সে অহংকারী ছিল এবং সব সময় নিজের শক্তি দেখাত। গৌরী তার থেকে দূরত্ব বজায় রাখত, কিন্তু মহেশ বারবার কথা বলার চেষ্টা করছিল। তখন রাঘব মাঝখানে এসে শান্তভাবে পরিস্থিতি সামলে নিল। গৌরী প্রথমবার অনুভব করল যে রাঘব অন্য সবার থেকে কতটা আলাদা। রাতে ফেরার সময় রাস্তায় প্রবল বৃষ্টি শুরু হল এবং দুজনকে গ্রামের বাইরের পুরনো মন্দিরে আশ্রয় নিতে হল। মন্দিরে বসে গৌরী প্রথমবার খুলে বলল, যদি তুমি বড় ঘরে জন্মাতে তাহলে কি আমাকে তোমার জীবনের অংশ বানাতে? এটা শুনে রাঘব পুরোপুরি চুপ হয়ে গেল। বাইরে বৃষ্টির ফোঁটা পড়ছিল আর ভেতরে দুজনের জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। পরদিন সকালে বৃষ্টি থামলে রাঘব ও গৌরী সোনপুর গ্রামে ফিরে এলো। কিন্তু সেদিনের পর দুজনের মধ্যে আর সবকিছু আগের মতো রইল না। গৌরী এখন সবসময় রাঘবের কাছাকাছি থাকার অজুহাত খুঁজত। কখনো ক্ষেত দেখতে চলে যেত, কখনো ডেইরির হিসাব জিজ্ঞাসা করতে চলে আসত। গ্রামের লোকেরা এটাকে স্বাভাবিক মনে করত, কারণ ঠাকুর পরিবারের পুরো পরিবার রাঘবের উপর ভরসা করত। কিন্তু রাঘব ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করেছিল। সে জানত গ্রামের জীব খুব তীক্ষ্ণ, একটু সন্দেহ হলেই খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়বে। এক সন্ধ্যায় গৌরী হাভেলির ছাদে বসেছিল আর নিচে আঙিনায় রাঘব গরুদের চারা দিচ্ছিল। তখন গৌরী তাকে উপরে ডাকল। রাঘব ধীরে ধীরে ছাদে উঠল। গৌরী তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তোমার কি সত্যিই কখনো আমার জন্য কিছু অনুভব হয়নি? রাঘব চোখ নামিয়ে বলল, বিটিয়াজি, এমন কথা ভালো লাগে না। গৌরী তৎক্ষণাৎ রেগে বলল, আমাকে বিটিয়াজি বলা বন্ধ করো। আমি তোমাকে মানুষ হিসেবে দেখি, কোনো নৌকর হিসেবে নয়। রাঘব ধীরে বলল, কিন্তু গ্রাম আমাকে শুধু মজদুর হিসেবেই দেখে, আর এটাই সত্যি। এটা শুনে গৌরীর চোখে জল চলে এলো। সে বলল, আমার দুনিয়ার পরোয়া নেই। প্রথমবার রাঘব নিজেকে দুর্বল অনুভব করল, কারণ সেও গৌরীকে মন থেকে ভালোবেসে ফেলেছিল। ঠিক সেই সময় গ্রামে পঞ্চায়েত নির্বাচনের আবহাওয়া শুরু হল। প্রধানের ছেলে মহেশ বারবার হাবেলিতে আসতে লাগল, কারণ সে গৌরীর সাথে বিয়ে করতে চাইত। ঠাকুর হরিরামও মহেশের পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখতে চাইতেন, তাই তিনি তার প্রতিটি কথার সম্মান করতেন। একদিন পুরো গ্রামের সামনে চৌপালে মহেশ জেনে শুনে রাঘবকে ছোট করতে শুরু করল। হেসে বলল, কিছু লোক নিজের অকাত ভুলে যাচ্ছে। রাঘব শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তখনই গৌরী সবার সামনে বলে উঠল যে রাঘব এই বাড়ির ভরসা এবং তার চেয়ে ভালো মানুষ পুরো গ্রামে আর নেই। চৌপালে বসা লোকেরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। ঠাকুর হরিরামও প্রথমবার ভাবতে বসলেন যে গৌরী রাঘবের জন্য এতটা আবেগপ্রবণ কেন হয়ে উঠছে। সেই রাতেই মহেশ তার বাবার সাথে মিলে ঠাকুর হরিরামের উপর চাপ দিতে লাগল যে গৌরীর বিয়ে তার সাথে তাড়াতাড়ি ঠিক করে দিতে হবে। কয়েকদিন পর হাভেলিতে ঘোষণা হলো যে আগামী মাসে গৌরীর সঙ্গী মহেশের সাথে হবে। এটা শুনেই গৌরীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। অন্যদিকে রাঘব ভেতর থেকে ভেঙে পড়ল, কিন্তু কিছু বলতে পারল না। সেই রাতেই গৌরী চুপি চুপি রাঘবের ঘরে চলে এলো। তার চোখে জল ছিল। সে প্রথমবার খুলে বলল যে সে তাকে ভালোবাসে এবং অন্য কারো সাথে বিয়ে করবে না। রাঘব তাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু গৌরী তার হাত ধরে বলল, যদি তুমি আমার সাথে না থাকো তাহলে আমি জীবনে কখনো সুখী হতে পারবো না। রাঘবের চোখ ভরে উঠল, কারণ এখন এই সম্পর্ক শুধু অনুভূতি নয়, দুজনের জীবন হয়ে উঠেছে। কিন্তু তাদের জানা ছিল না যে ঘরের বাইরে একজন দাঁড়িয়ে তাদের পুরো কথা শুনে ফেলেছে, এবং সে আর কেউ নয়, মহেশ। তার মুখে তখন এক ভয়ঙ্কর হাসি ছিল। পরদিন সকালে সোনপুর গ্রামের পরিবেশ একদম বদলে গিয়েছিল। হাভেলির ভিতর ঠাকুর হরিরাম সিংয়ের মুখে রাগ ও অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ রাতে যে কথা বেরিয়েছে
তখনই গ্রামে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল যে ঠাকুর হরিরাম গৌরীর সঙ্গী মহেশের সাথে পাকা করে দিয়েছেন এবং বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে। এটা শুনেই গৌরী ভেঙে পড়ল এবং হাভেলিতে সবার সামনে প্রতিবাদ করতে লাগল। কিন্তু ঠাকুর সাহেব প্রথমবার কঠোর হয়ে বললেন যে এখন এই সম্পর্ক গ্রামের সম্মানের প্রশ্ন। উল্টো দিকে মহেশের মুখে জয়ের হাসি ছিল। সে বারবার রাঘবকে ছোট করার সুযোগ খুঁজছিল যাতে তাকে পুরোপুরি ভেঙে দিতে পারে। সে গ্রামের লোকদের সামনে বলতে লাগল যে কিছু লোক নিজের অকাত ভুলে বড় স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু বাস্তব তাদের সব সময় তাদের জায়গা দেখিয়ে দেয়। রাঘব সব শুনেও শান্ত থাকত, কারণ সে জানত যদি সে জবাব দেয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। কিন্তু তার ভিতরে প্রতিদিন একটা ঝড় বেড়ে যাচ্ছিল। গৌরী এখন প্রতিটি সুযোগে রাঘবের সাথে দেখা করার চেষ্টা করত। একদিন সে ক্ষেতের ধারে তার সাথে দেখা করে কাঁদতে কাঁদতে বলল যে সে এই বিয়ে কখনো করবে না, যতই কিছু হোক। রাঘব তাকে বোঝানোর চেষ্টা করল যে পরিবারের বিরুদ্ধে যাওয়া সহজ নয়, কিন্তু গৌরী তার কথা শুনল না। কয়েকদিন পর পঞ্চায়েতের বড় সভা ডাকা হল, যেখানে পুরো গ্রামের লোক জড়ো হয়েছিল। মহেশ জেনে শুনে সেখানে রাঘবকে ডেকে পাঠাল এবং সবার সামনে তাকে অপমান করার চেষ্টা করল। সে বলল, একজন মজদুরের সাহস হয় কি করে ঠাকুর পরিবারের মেয়ের স্বপ্ন দেখার? গ্রামের লোকেরা ধীরে ধীরে ফিসফিস করতে লাগল এবং পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। রাঘবের মুখ শান্ত ছিল, কিন্তু তার চোখে যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। তখনই গৌরী হঠাৎ উঠে দাঁড়াল এবং সবার সামনে জোরে বলল যে রাঘব না থাকলে এই বাড়ি আর এই ক্ষেত সবকিছু নষ্ট হয়ে যেত এবং সে কোনো অবস্থাতেই তার থেকে দূরে যাবে না। এটা শুনে পঞ্চায়েতের নীরবতা নেমে এলো। ঠাকুর হরিরাম রেগে গৌরীকে চুপ করতে বললেন, কিন্তু গৌরী প্রথমবার তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এর মধ্যে মহেশ চালাকি করে ঠাকুর হরিরামের কান ভারী করতে শুরু করল যে রাঘবই গৌরীকে উস্কে দিচ্ছে এবং সে জেনে শুনে ঘর ভাঙতে চায়। ধীরে ধীরে ঠাকুর সাহেবের বিশ্বাস টলে যেতে লাগল এবং তিনি রাঘবকে সন্দেহের চোখে দেখতে শুরু করলেন। এক রাতে হঠাৎ হাভেলিতে হইচই পড়ে গেল, কারণ কেউ গোডাউনের কাছে আগুন লাগিয়ে দিয়েছিল। পুরো গ্রাম জড়ো হয়ে গেল এবং লোকেরা সন্দেহের চোখে রাঘবের দিকে তাকাতে লাগল, কারণ মহেশ আগেই তার বিরুদ্ধে পরিবেশ তৈরি করে রেখেছিল। রাঘব বারবার বলছিল যে সে কিছু করেনি, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করছিল না। ঠাকুর হরিরাম ভাঙা গলায় রেগে রাঘবকে হাভেলি থেকে চলে যাওয়ার আদেশ দিলেন। রাঘব চুপচাপ তার ছোট্ট জিনিসপত্র নিয়ে হাভেলি ছেড়ে চলে গেল। যাওয়ার সময় তার চোখ পড়ল গৌরীর ওপর, যে কাঁদতে কাঁদতে তাকে দেখছিল, কিন্তু সে কিছুই করতে পারল না। সেই রাতে গ্রামের বাইরে মন্দিরের কাছে রাঘব একা বসে ভাবছিল যে সততার এটাই কি পুরস্কার? অন্যদিকে মহেশ তার ঘরে খুশি হচ্ছিল, কারণ এখন তার পথ থেকে সবচেয়ে বড় বিপদ সরে গেছে। কিন্তু সে জানত না যে গৌরী চুপ করে বসে থাকবে না। সে রাতেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে সত্যি কথা সবার সামনে তুলে ধরবে, চাইলে তাকে নিজের ঘরই ছেড়ে দিতে হয়। গ্রাম সোনপুরে সেই রাতে পরিবেশ একদম শান্ত ছিল, কিন্তু হাভেলির ভিতরে একটা ঝড় চলছিল, কারণ গৌরী ঠিক করে ফেলেছে যে এখন সে আর চুপ করে থাকবে না। সে সোজা ঠাকুর হরিরামের ঘরে গিয়ে প্রথমবার নির্ভয়ে স্পষ্ট করে বলল যে গোডাউনের আগুন রাঘব লাগায়নি, বরং এর পিছনে মহেশের হাত আছে। ঠাকুর সাহেব প্রথমে তাকে বকাবকি করলেন, কিন্তু গৌরী তাদের সামনে সব কথা খুলে বলে দিল, যা সে অনেক দিন ধরে মহেশ ও তার লোকদের মধ্যে শুনেছে। সে বলল যে মহেশ শুধু তাকে নয়, পুরো পরিবারের জমি ও সম্মানকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। ঠাকুর হরিরাম এটা শুনে নড়ে উঠলেন, কিন্তু এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। তখন গ্রামের এক পুরনো চৌকিদার এগিয়ে এসে বলল যে সে রাতে গোডাউনের কাছে কয়েকজন লোককে দেখেছে যারা মহেশের লোক ছিল। এটা শুনতেই পরিবেশ বদলাতে শুরু করল এবং সন্দেহের তীর ধীরে ধীরে মহেশের দিকে ঘুরতে লাগল। ঠিক সেই সময় রাঘব গ্রামের বাইরে একটা ছোট ঢাবায় একা বসেছিল এবং মনে মনে ভাবছিল যে সে কারো ক্ষতি করেনি,
তবুও তাকে বারবার ভুল প্রমাণ করা হয়েছে। তখনই গৌরী নিজে সেখানে চলে এলো এবং তার সামনে দাঁড়িয়ে বলল যে সে তাকে ফিরিয়ে নিতে এসেছে, কারণ এখন সত্যি সবার সামনে চলে এসেছে। রাঘব প্রথমে মানা করল, কিন্তু গৌরী তার হাত ধরে বলল যে এবার সে তাকে হারাতে দেবে না। দুজনে হাভেলিতে ফিরে এলো। হাভেলির বাইরে পুরো গ্রামের লোক জড়ো হয়েছিল, কারণ ঠাকুর হরিরাম মহেশকে ডেকে পাঠিয়েছিলেন। যেই মহেশ এলো, ঠাকুর সাহেব তার সামনে সব প্রশ্ন রাখলেন। মহেশ প্রথমে মিথ্যা বলার চেষ্টা করল, কিন্তু যখন চৌকিদার এবং কিছু প্রমাণ সামনে এলো, তখন তার চালাকি পুরোপুরি ধরা পড়ে গেল। গ্রামের লোকেরাও তার বিরুদ্ধে চলে গেল এবং তার আসল চেহারা সবাই বুঝে গেল। ঠাকুর হরিরামের মাথা লজ্জায় নুয়ে পড়ল, কারণ তিনি পুরো সত্যি না জেনেই রাঘবকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তিনি কাঁপা গলায় রাঘবের কাছে ক্ষমা চাইলেন, কিন্তু রাঘব কিছু বলল না, শুধু চুপ করে রইল। গৌরী তার পাশে দাঁড়িয়ে বলল, এখন আর কেউ তাকে আলাদা করতে পারবে না। গ্রামের লোকেরা প্রথমবার রাঘবকে সম্মানের চোখে দেখল। কয়েকদিন পর মহেশ গ্রাম ছেড়ে চলে গেল এবং তার নাম চিরকালের জন্য বদনাম হয়ে গেল। হাভেলিতে আবার শান্তি ফিরে এলো, কিন্তু এখন আর সবকিছু আগের মতো ছিল না, কারণ মানুষের চিন্তাভাবনা বদলে গিয়েছিল। কিছুদিন পর ঠাকুর হরিরাম পুরো গ্রামের সামনে ঘোষণা করলেন যে গৌরী ও রাঘবের বিয়ে এখন কোনো চাপে নয়, বরং তাদের নিজেদের ইচ্ছায় হবে। এবার কেউ আপত্তি করল না। বিয়ে খুব সাদামাটাভাবে হলো, কিন্তু পুরো গ্রামে আনন্দের পরিবেশ ছিল। রাঘব এখন শুধু কাজ করা মানুষ নয়, বরং হাভেলির অংশ হয়ে উঠেছে। গৌরী হেসে বলল, আসল শক্তি টাকায় নয়, সততা ও সম্মানে হয়। রাঘব তার কথা শুনে হালকা হাসি দিল, কারণ এখন তার জীবন বদলে গেছে এবং এবার সে কারণ নৌকর নয়, বরং নিজের সিদ্ধান্তের মালিক হয়ে উঠেছে। এখন বলুন তো দর্শক বন্ধুরা, একজন সাধারণ নকরের সাথে জমিদারের মেয়ের এমন অসম্ভব প্রেম কি সত্যিই সম্ভব, নাকি সমাজের কঠিন দেওয়ালের সামনে সব প্রেমই হার মানতে বাধ্য? রাঘবের মতো সৎ মানুষ কি সত্যিই ভালোবাসার অধিকারী, নাকি শুধু টাকা আর পদমর্যাদাই ভালোবাসার যোগ্যতা নির্ধারণ করে? আপনি কি মনে করেন? গৌরীর সাহসকে আপনি সমর্থন করেন, নাকি ঠাকুর হরিরামের সিদ্ধান্তকে সঠিক মনে করেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। লাইক করে দিন যদি গল্পটা আপনার মনে দাগ কেটে থাকে। কমেন্ট করুন আপনার প্রিয় অংশ কোনটা ছিল। আর আমাদের নাইট টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন আরও হৃদয়স্পর্শী গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি। বেল আইকনটি অন করে রাখুন যাতে কোনো গল্প মিস না হয়। ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে চলি।